ব্যানার্জি। আমি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি মণিপাল হসপিটালে ডিল করে থাকি এবং আজকে আমরা যে অনুষ্ঠানে আপনাদেরকে ইনভাইট করেছি সেটার একটা মূল কারণ হলো পাবলিক অ্যাওয়ারনেস। কেন আমাদের দেশে এখন আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি হচ্ছি, তাও কনজেনাইটাল হার্ট ডিজিজ বা রিউম্যাটিক হার্ট ডিজিজ এখনও প্রিডমিনেন্ট। যেরকম আমি অনুষ্ঠান চলতিকার কথায় বললাম যে মহিলারা ডক্টরের কাছে আসেন প্রথম হয়তো যখন তারা প্রেগনেন্ট হন, এবং অনেক সময় আমরা কোনো না কোনো হার্ট ডিজিজ প্রেগনেন্সিতে প্রথম ডিটেক্ট করি, কিছু করার থাকে না ডাক্তারদের। ধরুন আজকে ডক্টর দিলীপ দার যে কেসটা নিয়ে আমরা ডিসকাস করলাম, সেই কেস যদি শুরুতে আমাদের কাছে আসতো, আমাদের ডিকটামি আছে, আমাদের বইয়ে কিছু কন্ডিশন আছে যেমন সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস আর পালমোনারি হাইপারটেনশনে প্রেগনেন্ট হবে না বললেই তো হলো না। এত বড় দেশ, যে কেউ প্রেগনেন্ট হয়ে যেতে পারে। যদি শুরু প্রেগনেন্সিতে আসে, অনেক ডক্টর যদি ডিস্ট্রিক্টে থাকে সাজেস্ট করবে প্রেগনেন্সিটাকে টার্মিনেট কর। তাতে যুক্তি দিয়ে তারা ভুল কথা বলছেন না, কেন আমরা অবস্টেট্রিশিয়ানরা সবসময় ভাবি মা আগে পরে বাচ্চা, গাছ থাকলে বীজ হবে। এবার একটা ফ্যামিলির পক্ষে আমরা এখনো জানি না যে এরপরে ভদ্রমহিলা আর প্রেগনেন্ট হতে পারতেন কিনা। সেখানে ডক্টর দিলীপ কুমারের এক্সপার্টাইজ, আমাদের মণিপাল হসপিটালের টিমের এক্সপার্টাইজে যে 3 জন লাইফকে আমরা সেভ করতে পেরেছি, সেটা একটা খুবই এমন একটা অ্যাচিভমেন্ট যেটা সত্যি আমরা গর্ব করে বলছি আপনাদেরকে। কেন 27 উইক্সে যখন প্রেগনেন্সি নিয়ে আসে, 28 উইক্স, 29 উইক্স, 30 উইক্স অবধি আমরা প্রেগনেন্সিটা টানতে পারলে, যমজ বাচ্চার মাকে যখন সেভ করতে পারবো, তখন সবাই জান প্রাণ দিয়ে ডাক্তাররা লড়ে। পজিটিভ রেজাল্ট সবসময় হয় না, বাট পজিটিভ মাইন্ডে যদি পজিটিভ রেজাল্টের চেষ্টা করি তাহলে এরকমই রেজাল্ট হতে পারে। আর এইগুলো যদি আমরা একটু পাবলিক অ্যাওয়ারনেস করি, তাহলে মানুষ অনুপ্রাণিত হয়ে সময়ে সাহস করে আমাদের হসপিটালে এসে দেখাতে পারে। কখনো কখনো আমি জানি যে আর্থিক সমস্যা হয়, বাট আপনারা শুধু শুনলেন কত রকম মানুষ আছেন যারা এগিয়ে এসে সাহায্য করেছেন। তাহলে অবভিয়াসলি kudos to Dr. Dilip Kumar and team, and kudos to them যারা চিন্তা ভাবনা করে এত ব্যস্ত সময়ের মধ্যে সময় বার করে আর্থিক সাহায্য করে আজকে এই মহিলাকে দুটো যমজ বাচ্চা দিয়েছে। আশা করব আপনারাও এই প্রচেষ্টায় এগিয়ে আসবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আচ্ছা, একজন অল্প বয়সে মানে গর্ভধারণ করা সে মায়ের ক্ষেত্রে কতটা মানে কি বলবো ক্ষতিকারক বা রিস্ক থাকে? আচ্ছা, আপনি টিনেজ প্রেগনেন্সির কথা বলছেন, তো টিনেজ প্রেগনেন্সিতে রিস্ক থাকে। যেমন শুনলেন যে আমাদের ইউট্রাসকে পরিণত অবস্থায় যদি বাচ্চা ধারণ করতে হয়, অনেক সময় সেই বাচ্চা ইউটেরাস রাখতে পারে না। আর ছোটোখাটো জায়গায় এরকম ডেলিভারিতে যদি নর্মাল ডেলিভারি না করে, ভ্যাজানাল ডেলিভারি না করে সাডেনলি একটা সিজারিয়ান হয়, তাহলে খুব অল্প বয়সে একটা মহিলার একটা সার্জারি হয়ে গেল, তাহলে সারা জীবনের জন্য তার কিন্তু ডেভেলপ না করা ইউটেরাসের মধ্যে এত বড় একটা প্রেগনেন্সি ক্যারি করলে সম্ভবত শরীর থেকে অনেক কিছু ক্ষয় হয়। মোস্ট ইম্পর্টেন্ট, সে অ্যানিমিক, তার সারা জীবন অ্যানিমিক হওয়ার চান্স থাকে। ভালো জায়গায় ডেলিভারি না হলে একটা ইউট্রাসে ইনফেকশন হওয়ার চান্স থাকে। তার যে গ্রোথ সেটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেটা যে শুধু শারীরিক গ্রোথ না, মানসিকভাবেও সে একটা প্রেগনেন্সি নিতে পারে কিনা, সে কথা চিন্তা করেছি কিনা আমরা, সেটাও ভাবতে হবে। তাই জন্য আমরা সবসময় এনকারেজ করি, আমাদের বইয়ে বলে বেস্ট এজ অফ টেকিং প্রেগনেন্সি ইজ 22 থেকে 25 বছর। তো আমাদের এখন ইন্ডিয়াতে যেরকম অ্যাওয়ারনেস আপনাদের থ্রুতেও হচ্ছে, আমার মনে হয় খুব কম সংখ্যক ভদ্র মহিলারাই না কোনো অনিচ্ছুক ঘটনা না ঘটে গেলে খুব তাড়াতাড়ি প্রেগনেন্সি নেন না। অ্যাটলিস্ট চেষ্টা করেন 20 বছরের পর প্রেগনেন্সি নিতে। একটু কেরিয়ারের দিকে, একটু এডুকেটেড হলে, একটু ফিমেল এডুকেশনের দিকে আমরা এগোলেই দেখবো এই সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু কিছু এখনো স্টেট আছে যেখানে খুব আর্লি ম্যারেজ, আর্লি প্রেগনেন্সি হচ্ছে। অতএব আমাদের এই ব্যাপারে প্রচার করতে হবে। বাট কেউ যদি প্রেগনেন্ট হয়ে যায় আর সে মহিলা যদি সেটাকে ক্যারি করতে চায়, যে টিনেজ হলেও আমাদের সাপোর্ট দিতে হবে। প্রথমে ফ্যামিলিটাকে কাউন্সিল করতে হবে যে প্রেগনেন্সির জন্য তাকে পজিটিভ ভাইবস দিতে, আর তারপরে আমাদের মতো একটু যারা হাই রিস্ক প্রেগনেন্সি হসপিটালে ডিল করি তাদের কাছে দেখানো সবসময় সেফ। থ্যাংক ইউ সো মাচ। হতে পারে। এছাড়া অনেক সময় এই ভালভের ওষুধ ছাড়াও আরেকটা জিনিস খুব কমন হয় গর্ভাবস্থায় মেয়েদের মধ্যে, সেটা ওই সেকেন্ড ট্রাইমেস্টার শেষ হয়,
তার ট্রাইমেস্টারের শুরুতে হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, এটা হচ্ছে আমরা বলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশন। তখন ব্লাড প্রেশার বাড়ে, তাদের মধ্যে অনেকের আবার একটু পা ফুলে যায়, আরও বেড়াগুলো কনভালশন হয়, তাকে আমরা বলি প্রি এক্ল্যাম্পসিয়া বা এক্ল্যাম্পসিয়া। তো সেই সমস্ত কন্ডিশনে কিন্তু যেহেতু ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, হার্টের উপর অসুখ চোট পড়ে, সেটা কিন্তু অপারেশন চিকিৎসা নয়, সেটার চিকিৎসা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। তাহলে এক একটা কারণে হয় আর কি। তাহলে আবার এর পাশাপাশি যদি যাদের ডায়াবেটিস আছে বা যাদের অন্যান্য কিছু আছে, অ্যানিমিয়া স্যার, অ্যানিমিয়া হ্যাঁ অলসো বলছি, যাদের ডায়াবেটিস আছে তাদের অনেক সময় হার্টটা দুর্বল হয়ে যেতে পারে, হার্টের মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে। অনেক সময় একটা প্রেগনেন্সি এবং তার সঙ্গে কার্ডিওমায়োপ্যাথি, আমরা বলি পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, ইভেন অ্যান্টিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। প্রেগনেন্সি ঠিক আগে মাসলটা উইক হয়ে গেল, ডেলিভারি হয়ে গেছে তারপরে মাসলটা উইক হয়ে গেল, সেগুলোর চিকিৎসা মেডিকেল ট্রিটমেন্ট। এছাড়া অনেকের হার্ট অসুস্থ হতে পারে হার্টের কারণে নয়, অন্য কারণে। তাহলে এটি পেশেন্ট ঠিক আছে, কিন্তু অন্য একটা সমস্যা হয়েছে। কমন জিনিস হচ্ছে অ্যানিমিয়া। কারণ প্রেগনেন্সিতে রক্ত কমে যায়, রক্ত ভলিউমটা কমে যায়, রক্তাল্পতা হয়। তাহলে অ্যানিমিয়া কিন্তু একটা কমন কারণ, ওই শ্বাসকষ্ট হওয়া এই সমস্ত খুব কমন কারণ। সেই জন্য যদি কারো হয় তাহলে দেখে নিতে হবে তার রক্ত কম আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার অন্যান্য ফাংশন ভালো আছে কিনা, তার থাইরয়েডে যদি কোনো সমস্যা থাকে সেগুলো আছে কিনা, আর তার পাশাপাশি তার হার্টে কোনো সমস্যা আছে কিনা। যারা আমাদের অবস্টেটিশিয়ান কলিগরা রয়েছেন তারা নিয়মিত অ্যান্টিনেটাল চেক আপ করেন, এবং আজকাল ভারতবর্ষে কিন্তু গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাতে খুব ভালো চালু হয়ে গেছে, সেখানে কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ পায়। তখন ধরা পড়ে যাবে ও এর হিমোগ্লোবিন এত আছে, এর এটা আছে। আজকাল রুটিনলি আল্ট্রাসাউন্ড হচ্ছে, আল্ট্রাসাউন্ড ধরা পড়ে যাবে এটা একটা প্রেগনেন্সি না টুইন প্রেগনেন্সি, তাই না? তাহলে যদি টুইন প্রেগনেন্সি হয় একটু বেশি যত্ন নিতে হবে, যদি সিঙ্গেল প্রেগনেন্সি হয় তাহলে একরকম নিতে হবে। ফ্যামিলি হিস্ট্রি, যদি অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সির সময় বারবার ওই অ্যাবর্শন হয়ে গেছে, তাই না, বা আগে হয়তো একই লেডির আগে অ্যাবর্শন হয়েছে, সেগুলোকে একটু আলাদা গুরুত্ব দিতে হবে। সুতরাং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেশালিটি। হাইপার টেনশন আর হার্ট ডিজিজ অ্যান্ড প্রেগনেন্সি, এটা কিছু না হলেও একটা কিছু না 1000 পাতার বই, 1000 পাতার বই আপনি কেউ শুনবে না মনে হয়। না, বাট অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এত সামান্য দিলীপদা যেটা বলছে, এরকমও হয়েছে দিলীপদা আমার পেশেন্টেরই পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে, টেম্পোরারি পেসমেকার করে আমরা বেবি ডেলিভারি করেছি রাত্রিবেলা। সো এগুলোকে প্রিভেন্ট করা যায়, তাই জন্য এই মিথ যে অ্যাওয়ারনেস হলে উই ক্যান প্রিভেন্ট সার্টেন কন্ডিশন। সবকিছু প্রিভেন্ট করতে পারবো না, তার জন্য এক্সপার্টরা আছে, বাট কিছু জিনিস খুব সিম্পল যেগুলো খুব সহজেই প্রিভেন্ট করা যায়। প্রেগনেন্সি নেওয়ার আগে অতি অবশ্যই এক্সপার্টদের বা একটা সিম্পল আপনার নর্মাল যে ফ্যামিলি ফিজিশিয়ান তার কাছে গেলেও কিন্তু অনেক কিছু কার্ডিয়াক প্রবলেম সলভ হয়ে যাবে। Thank you. And if there is no question, then Soma, will you thank them or invite them for lunch? এই ট্রান্সমিটেড ডিজিজ। সেকেন্ড হচ্ছে রান্নাঘর, সবাই একই রান্নাঘর শেয়ার করে, তাই না? বাবা মা যা রান্না করে খাবার খাচ্ছে, বেশি তেল, বেশি ফ্যাট, বেশি চর্বি, এই সমস্ত কিছু ছেলেমেয়েরা সেটা অল্প বয়সে খাওয়া শুরু করে। তো দুটো কারণে এটা হয় এবং ন্যাচারালি তার সম্ভাবনা অনেক হয়। তো নিশ্চয়ই এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আজকের দিনে ফাস্টফুড খাওয়া কি হার্টের পক্ষে কি? ফাস্টফুড তো নিশ্চয়ই, কারণ ফাস্টফুডের মধ্যে অনেকগুলো সমস্যা থাকে। ফাস্টফুডে সোডিয়াম কন্টেন্ট অনেক বেশি, ফাস্টফুডে ডিপ ফ্রাইড ফুড বলে মানে ফ্যাট কন্টেন্ট অনেক বেড়ে যায়, ক্যালোরি ভ্যালু অনেক বেশি, তাতে টোটাল ক্যালোরি অনেক বেড়ে যায়, যার ফলে ওবেসিটি হওয়ার সম্ভাবনা থাকে, ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে, ব্লাড প্রেশারের সম্ভাবনা বাড়ে। এবং আমরা সবাই জানি যে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার ইন্ডিপেন্ডেন্টলি হার্টের অসুখের রিস্ক ফ্যাক্টর, ঝুঁকির কারণ, এবং তার পাশাপাশি ওবেসিটি। সুতরাং ফাস্টফুড এই কারণে হার্টের অসুখের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে তোলে। স্যার, প্রেগনেন্সির ক্ষেত্রে স্মোক করা কতটা ক্ষতিকর? কি করে? প্রেগনেন্সির ক্ষেত্রে মহিলারা আজকাল অনেক স্মোক করছেন, সেটা কতটা ক্ষতিকর? প্রথমত স্মোকিং সবসময় ক্ষতিকর, স্মোকিংয়ের কোনো ভালো গুণ নেই। সুতরাং যে সমস্ত মহিলারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, তাদের আমরা ডাক্তারি ভাষায় বলি ওই কথা হলো স্মল ফর ডেড বেবি হয়, বাচ্চাগুলো ছোটো ছোটো হয়, তারপর ওদের পরবর্তীকালে গ্রোথ হয় না। স্মল ফর ডেড বেবির কমনেস্ট কজ হচ্ছে স্মোকিং ইন উইমেন, কমনেস্ট কজ। সেকেন্ড হচ্ছে অফকোর্স নিউট্রিশনাল, স্ট্রেস, আর অন্যান্য অনেক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস, কিন্তু স্মোকিং কমন। সেকেন্ড হচ্ছে বেশি স্মোকিং করলে যেহেতু ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে যায়, তাদের আবর্ষণের সম্ভাবনা খুব বেড়ে যায়। তো এইগুলো একটা কারণ। প্রিম্যাচিওর ডেলিভারি খুব হয়, তো সেই জন্য স্মোকিংটা ন্যাচারালি খুব খারাপ জিনিস যে কোনো অবস্থাতেই স্মোকিংয়ের ক্ষেত্রে। আর যাদের স্মোকিং থাকে তাদের ব্লাড প্রেশার, তাদের ডায়াবেটিস সম্ভাবনা বেড়ে যায়। যখন ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার সম্ভাবনা বাড়ে, সেটা নিজেই প্রেগনেন্সিটাকে আরও খারাপ করে যায়।
থ্যাংক ইউ। পরিমিত অ্যালকোহল কি হার্টের পক্ষে ভালো? প্রেগনেন্সিতে না না প্রেগনেন্সি এমনি বলছি, পরিমিত অ্যালকোহল লাইফে। এখন এই পরিমিত অ্যালকোহল শব্দটার মানেটা খুব অদ্ভুত। এই কার কাছে কোনটা পরিমিত কেউ জানে না। কেউ বলে আমার কাছে 2 বোতল পরিমিত, কেউ বলে 1 বোতলেই কি হয়, 1 বোতল পরিমিত। এই পরিমিতটাকে আগে আমাদের বুঝতে হবে, তারপরে অ্যালকোহলের গল্পটা হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। भी नहीं আর 3 লাইফস আছে, হাউ ক্যান ইউ ডু দ্যাট? আপনি বললেন এখন তো আমি খুব দাঁড়িয়ে বলে আসছি, আর যদি কিছু হয়ে যেত তো কে দেখতো? তারপরে এই 3 যে প্রাণ চলে গেল, ওর লাস্টে কত আমাকে হাউন্ট করবো? সো দি সাইকোলজিক্যাল প্রেশার এটাই নেওয়া, আর সেফলি ইউ গো অ্যান্ড কাম আউট, দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার দ্য এন্টায়ার প্রেস কভারেজ, মিডিয়া, ওয়ার্ল্ড ফার্স্ট, ইন্ডিয়া ফার্স্ট চলে আসছে। কেউ করে না এটা। চলো স্যার। We, because of our team, we are our training and we are expertise, infrastructure, we could do that, and the help from others. এই সব পেশেন্টগুলো খুব ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জ থাকে, কারো কোনো লজিস্টিক নেই, টাকা নেই, কিছু হয়ে গেল, কোথা থেকে একদিন এক্সট্রা স্টে করবে, কিছু টাকা নেই। আগেই বলে দিল কি এক থেকে বেশি টাকা দিতে পারবো না, এই থেকে কোথা জমিন গিরবি করে এসছে। সো দিস চ্যালেঞ্জেস আর ইউনিক। এটা বেলুন মাইটাল ভ্যালভুলোপ্লাস্টি বলি আমরা, যেখান থেকে মাইটাল ভ্যালভগুলো ছোট হয়ে যায়, তো রক্ত চলাচল যে হয় নর্মাল লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে, ওটা কম্প্রোমাইজড হয়ে যায়, যেতে পারে না, কেন কি রাস্তায় ব্লক আছে, তো লংসে চলে গিয়ে শ্বাসকষ্ট হয়ে যায় আর পেশেন্ট মারা যায়। এই যে ভ্যালভ যে বন্ধ হচ্ছে, ওতে অনেক দিন মানে কি চলে বন্ধ হতে হতে বন্ধ হয়, পেশেন্ট বুঝতেই পারলো না এটা কি ওর রোম্যাটিক হার্ট ডিজিজ আছে, প্রেগনেন্ট হয়ে গেল, তার সঙ্গে টুইন প্রেগনেন্সি। এই যে রোম্যাটিক হার্ট ডিজিজ, এই যে বেলুন ম্যাটলেস স্টেনোসিস মধ্যে আমরা বেলুন নিয়ে গিয়ে ওটা এরিয়ার যে 0.7 ছিল ওটা খুলে দিই আমরা, বেলুন ফুলিয়ে ওটা এরিয়াকে বাড়িয়ে দিই, তো ওটাই 0.7 ছিল, ওটা আমরা 1.4 করে দিয়েছিলাম। পেশেন্ট ভালোই ইমপ্রুভ হয়ে গেল আর ডেলিভারি হয়ে গেল। এখন পেশেন্ট ঠিকই থাকবে, কিন্তু 8-10 বছর পরে যদি ফিরসে ব্লকেজ হয়, আমরা ফিরসে খুলে দেবো ওটা। তো এটা বেলুন মাইটাল ভ্যালভুলোপ্লাস্টি আমরা করেছি ইন মাইটাল স্টেনোসিস পেশেন্ট। স্যার ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া এটা তো? ইয়েস, ইন প্রেগনেন্ট লেডি উইথ টুইন প্রেগনেন্সি, এটা বুঝতে হবে। অনেক বিএমভি তো আমরা মাসে 3-4খানা 5খানা করতে থাকি, কিন্তু বিএমভি ইন এ লেডি হু ইজ ক্যারিং টুইন প্রেগনেন্সি, দিস ইজ ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। আমরাই করেছি 2 বছর আগে, যে আপনি শুনলেন দেবজ্যোতি সরকারের পেশেন্ট ছিল, আর সেকেন্ড এটাই আমরা করেছি। এর আগে কোনো ইন্ডিয়াতে এইরকম কেস হয়নি, যেখানে টুইন প্রেগনেন্সি আছে মা আর বেলুন ব্যাটল বিএমভি হচ্ছে। কেন? এটা খুবই হাই রিস্ক থাকে, হাই রিস্ক, ওটা করে প্ল্যান বি কিছু নেই। অনেক ডাক্তার কোনো করতে পারে না আর করে না এই ভয়ে, এত বড় বিরাট রিস্ক, পেশেন্টও হয় না, আর অনেক পেশেন্ট এমনি মারা যায়। সো দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ সো চ্যালেঞ্জিং অ্যান্ড উই কুড ডু দ্যাট। এটা নিয়ে বেবির কোনো অসুবিধা হয় কি? বেবি অসুবিধা হবেই তো, যদি পেশেন্টের শ্বাসকষ্ট হয় তো পেশেন্টের অক্সিজেন কোথা থেকে যায়, পেশেন্টের হার্ট ফেলার হচ্ছে, তো মা থেকে সবই যায় তো বেচাগুলো। তো যদি এই পেশেন্ট ঠিক টাইমে না পৌঁছাতো ওখানে হয়েলপুরে, তো মারা যেত, 1-2 ঘন্টার মধ্যেই মারা যেত, গ্যাসপিং স্টেটে পৌঁছে যেত। স্যার এটা তো খুব সূক্ষ্ম অপারেশন, দেখে দেখে করতে, তো একটা কস্টলি খুবই। কস্টলি না, এটা কস্টলি বেশি একটু বুঝিয়ে দিন যারা মধ্যবিত্ত। এই যে আমরা যে টাওয়ার করি ট্রান্সক্যাথারাল অর্টিক ভালভ, ওখানে নতুন ভালভ লাগাই, ওটা পারকিউটেনিয়াস ভাবে, ওটা 15 লাখ টাকা লাগে। এটা খালি বেলুন নিয়ে খুলে চলে আসি আমরা, টেকনিক্যালি ডিমান্ডিং, লেকিন এটা 1-1.5 লাখ মধ্যেই হয়ে যায়। এটা বেশি কস্টলি প্রসিডিউর, কিন্তু এটা চ্যালেঞ্জিং প্রসিডিউর, ব্লাইন্ড প্রসিডিউর, চ্যালেঞ্জিং প্রসিডিউর। পশ্চিমবঙ্গে এরকমও তো মানুষ আছে যে 1.5 লক্ষ টাকা জোগাড় করতে পারে না, তাদের জন্য আপনাদের মধ্যে এই দেখুন, আমরা তো উতালিকা যে আমি যেখান থেকে থাকি, ওটা ভিক্ষা করে লোকজন থেকে টাকা নিয়ে নিয়েছি। এইসব পেশেন্টকে তো বাঁচাতে হবে, 3টা জীবন কীভাবে আপনি হারিয়ে দেবেন? তো একটু এক্সট্রা এফোর্ট করতে হলো, হসপিটালকে রিকোয়েস্ট করতে হলো, নিজেও আমরা টাকা নেই ডিসকাউন্ট করেছিলাম, 0 ডক্টর ফিস, তারপরে লোকজনকে ডাকলাম, টাকা দিল, এরকম করে তো এগিয়ে যেতে হবে না? বলুন, কতজন মিলে মোটামুটি পুরো অপারেশনটা হয়েছিল? আপনার সঙ্গে আরো কতজন ছিল? আমরা 4 জন ছিলাম। 4 জন। আমি, ডক্টর আশিস, ডক্টর নীলাদ্রি, ডক্টর সলশ্রী কুশ্রেষ্ঠ, আমরা অনেকজন ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। পুরো টিম কাবেরী সুগন্ধরা দেখলাম যে कैमरा मत उठाओ। বলছি এই ধরনের কনসেপ্টের ক্ষেত্রে কোনো বাংলায় বলি, খুব ছোট করে সব সাম আপ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের শরীরে, একটা অ্যাডাল্ট হিউম্যান বিইংয়ের শরীরে 5 লিটার রক্ত থাকে। এই 5 লিটার রক্ত হার্ট পাম্প করে সবসময় পাঠায়, এবং হার্টটা পাম্প করে মিনিটে 70 থেকে 80 বার, ম্যাক্সিমাম 100 নর্মালি। তার মানে একটা বার যখন পাম্প করছে, তাহলে 50-70 মিলিলিটার ব্লাড চলে যাচ্ছে।
হার্ট যাচ্ছে, ওটা ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আবার বাঁদিকে চলে আসছে, আবার ওটা বাঁদিক থেকে শরীরে চলে যাচ্ছে। এভাবে 5 লিটার ব্লাড পাম্প করে। এবার রাস্তায় যদি কোনো বন্ধ থাকে তাহলে ফ্লাড হয়ে যাবে, তাই না? যখন প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সিতে বেড়ে গিয়ে ওটা প্রায় 7.5 লিটার থেকে 8 লিটার, তাই না? 1.5 থেকে 1.75 টাইমস, তাই তো 0.75 করে বেড়ে যায়, ঠিক বুঝলি তো? তাহলে 7.5 থেকে 8 লিটার হয়ে যাচ্ছে। এবারে টুইন প্রেগনেন্সি হয়ে গেছে, তাহলে ওটা কত হলো? 10 থেকে 12 লিটার হয়ে যাচ্ছে। এবারে ওই একই হার্ট 12 লিটার থেকে ওকে রক্ত পাম্প করতে হচ্ছে, তাহলে 12 প্রত্যেক মিনিটে তাহলে কত বেড়ে গেল? দুগুণের বেশি বেড়ে যাচ্ছে। এবারে সেই অবস্থায় যদি হার্টের ভ্যালভে একটা বন্ধ থাকে, সেটা যদি বাঁদিকে হার্টে বন্ধ থাকে, যেখান থেকে রক্তটা লাংস থেকে অক্সিজেন নিয়ে চলে এসছে, এবারে বাঁদিকে যাবে, গিয়ে শরীরে চলে যাবে, রাস্তাটা বন্ধ। কি হবে তাহলে? ব্যাকফ্লো করবে, এই ব্যাকফ্লোকে লাংসে গিয়ে যায়, লাংসে গিয়ে হঠাৎ লাংস ফ্লাডেড হয়ে যায় রক্তে, তাকে আমরা বলি অ্যাকিউট পালমোনারি ইডিমা, হঠাৎ শ্বাসকষ্ট, ভেন্টিলেটার। কিন্তু এ তো কোনো রাস্তা নেই, রাস্তা বন্ধ, রাস্তা খুলতে হবে, এ তো ওষুধ দিয়ে হবে না, ভেন্টিলেটার হবে না, এই রাস্তা খুলবে কি? আমার মুশকিলটা হচ্ছে রাস্তা খোলার উপায় হচ্ছে যে ঠিক আছে ভালটা বন্ধ, আমি এটা খুলে কেটে দিই, কিংবা আমি এখান থেকে ভেতর দিয়ে ঢুকিয়ে কেটে দিই। কিন্তু অনেক দিন সময় লেগেছে এটা জানতে, বুঝতে। তারপরে আমি বলবো সামহার অ্যারাউন্ড 1985, 86, 87-এ প্রথম লোকেরা বললো যে হ্যাঁ, এইটাকে না কেটে খুলে দেওয়া যায়। সেটা একটা কিছু না, একটা তার নিয়ে গিয়ে বেলুন দিয়ে ওটাকে খুলে দেওয়া, তাহলে ব্লাডটা চলে যাবে। ব্লাডটা চলে গেলে হয়ে গেল। 1985-86-এ প্রথম, এবং খুব মজার হয়ে, এটা সবার জানা উচিত, এই বেলুন মাইট্রাল ভালভোটমি শব্দটা মানে হচ্ছে খুলে দেওয়া, ভালভেক্টমি মানে হচ্ছে ভালটা কেটে দেওয়া, তাই না? বা ভালভোস্টমিও বলা যেতে পারে, মাইট্রাল ভালভোটমি। পৃথিবীর প্রথম মাইট্রাল ভালভোটমি হয়েছিল ভারতবর্ষে, প্রথম 1985-86 হয়েছিল। ওটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন পাবলিশ করেছিলেন আমাদেরই মাস্টারমশাই ডক্টর এম খালিলুল্লাহ আর দিল্লি, প্রথম। তারপরে আস্তে আস্তে টেকনোলজি চেঞ্জ হয়ে যায়, হতে হতে তারপরে এখন তো সব জায়গাতে হচ্ছে। সবচেয়ে বেশি বেলুন মাইট্রাল ভালভোটমি হয় সাউথ এশিয়ান কান্ট্রিতে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, খানিকটা আফ্রিকান কান্ট্রি, খানিকটা ফার ইস্ট এশিয়ান কান্ট্রি, সবচেয়ে বেশি হয়। ওয়েস্টে অতটা হয় না। কেন হয় না? না, এই অসুখটা মাইট্রাল স্টেনোসিস রিউম্যাটিক হার্ট ডিজিজ থেকে হচ্ছে। রিউম্যাটিক হার্ট ডিজিজটা সে সমস্ত দেশে হয় যে সমস্ত দেশগুলো ইকোনমিক্যালি একটু ডিপ্রাইভ, যারা থাকে একটু কনজেস্টেড এনভায়রনমেন্টে, তাদের মধ্যে এটা খুব বেশি কমন। তাহলে এর সঙ্গে একটা ইকোনমিক খুব ক্লোজ রিলেশন আছে। এবং বেশিরভাগ সময় দেখা যায় এই অসুখের যারা রুগী তারা ইকোনমিক্যালি কিন্তু লেস অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট লোকেদের মধ্যে এটা সাধারণত কম হয় না, অ্যাফ্লুয়েন্ট সোসাইটির মধ্যেও অনেক কম। সেই জন্য যারা ইংল্যান্ডে থাকেন বা যারা আমেরিকা থাকেন বা ইউরোপে থাকেন, তারা কিন্তু খুব একটা মাইট্রাল ভালভ বা এই রিউম্যাটিক হার্ট ডিজিজ থেকে মাইট্রাল স্টেনোসিস দেখতে পান না। এবং আজকালকার দিনে ভারতবর্ষেও কিন্তু রিউম্যাটিক হার্ট ডিজিজ আগের থেকে কমে গেছে, ওইখানে দিনে এটা কাম ডাউন, অনেক কমে গেছে এখন। তারপর আমরাও তাহলে ইকোনমিতে এখন ভারতবর্ষ ওয়ার্ল্ডের মধ্যে 4th, তাই তো? এটাই প্রমাণ করে। তাহলে রিউম্যাটিক হার্ট ডিজিজ কমে যাচ্ছে মানে ইকোনমি আমাদের ভালো হয়ে যাচ্ছে, তাই না? খুব সহজ ব্যাপারটা। এবারে আমরা বলি তাহলে ওই যে অতবার যখন আমরা ব্লাডটাকে পাম্প করতে হচ্ছে, এই টেকনোলজিটা হচ্ছে কি যখন এটা পারছে না, তখন করে কি পেছনে যে চেম্বারটা আছে, যাকে আমরা লেফট এট্রিয়াম বলি, বাঁদিকে রিসিভিং চেম্বার আস্তে 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 বড় হয়। কেন বড় হয়? না, ব্লাডটাকে অ্যাকোমোডেট করা যায়, তাই আস্তে আস্তে বড় হতে শুরু করে। নর্মালি ওটা 40 সেন্টিমিটার, 40 মিলিমিটার কম থাকে, এটা অনেক সময় 70-60 হয়ে যায়, বড় হয়ে যায়। তখন হয় কি এটা খুলতে অসুবিধা। এই পেশেন্টের সেই সমস্যাটাই ছিল, যে যার জন্য খুব টেকনিক্যালি অসুবিধা হয়েছিল, চ্যালেঞ্জিং। এইটা আয়রন মাইট্রাল এরিয়াটা খুব টাইট হয়ে যায়, যেটা 4 থেকে 6 স্কোয়ার সেন্টিমিটার, সেটা হয়েছিল 0.7। ইউ ক্যান ইজিলি ইমাজিন। তাহলে পিন হোল, একটা পিন হোল, ছোট্ট একটা হোল, আর এত বড় একটা লেফট এট্রিয়াম যে ফলো, তার মধ্যে দিয়ে ঢুকে ওটা যাওয়া টেকনিক্যালি এক্সট্রিমলি চ্যালেঞ্জিং, খুব চ্যালেঞ্জিং। সেই জন্য অপারেটারকে খুব এক্সট্রিম ভালো হতে হবে, আর টিমটা খুব ভালো হতে হবে, একজন করতে পারে। যেহেতু এখানে অপারেটর ভালো এবং টিমের প্রত্যেকেই কাজটা জানে যে হ্যাঁ ওকে এই জিনিসটা করতে হবে, সেই জন্যই এটা সাকসেসফুল হয়েছে। এবং এটা তো সত্যি, ইট ইজ নট এ কাইন্ড অফ এ হোয়াট ইজ কল্ড এন এক্সেলেন্ট কেস, ইট ইজ এ চ্যালেঞ্জিং কেস। এরকমটা করে আর একটা হচ্ছে এখানে তিনজনের লাইফ আছে, মাদার আর দুটো বেবি, তিনজনের বাঁচিয়ে। এর পাশাপাশি এটাও মনে রাখতে হবে
প্রেগনেন্সি রেডিয়েশন হ্যাজার্ড আছে, তাহলে এই রেডিয়েশন হ্যাজার্ডে আলাদা প্রোটেকশন দিতে হয়, সেই প্রোটেকশনও নেওয়া হয়েছে। তাহলে করে লেড শিল্ড দিয়ে যাতে মাদারের বেবিদের যাতে কোনো রেডিয়েশন না যায়, সেই লেড শিল্ড প্রোটেকশন নিয়ে তারপরে এটা করা হয়। সেটা একটা অংশ। তারপরে অবশ্যই এটা করা হয়েছে, খুব ভালোভাবে করা হয়েছে। আই ওয়াজ দেয়ার, আমি বলছিলাম ভীষণ ভালো হয়েছে। তো বেশি আমরা এত ভালোবাসি আমাদের লাইটটা দিবি আলো মাঝখানে দেবে আমার মাঝখানে মেম্বাররা আছে তাদেরকে আমরা ডেকেছিলাম যে প্রেজেন্ট এবার সিচুয়েশন নিয়ে কী হয় না হয় সেসব আলোচনার ব্যাপারে। কেন 22 তারিখে একটা সেক্রেটারি একটা মিটিং ডেকেছে, পোস্ট সেকশন জেনারেল মিটিং, যেখানে আমরা নো কনফিডেন্স নিয়ে আসবো আর এই বর্তমান ইস্যু। আজকে দেখলাম যে আমাদের বলা, আমরা যে কজন মেম্বারকে বলেছিলাম 170 জন মেম্বার এসেছে, আর টোটাল আমাদের এম্পার মেম্বার হচ্ছে বর্তমানে 230 জন। মানে আজকেই আমাদের নো কনফিডেন্স হয়ে গেছে। এবং তার মধ্যে যারা যারা এসেছিল, 3 জন প্রাক্তন প্রেসিডেন্ট এসেছিল, এম্পার গৌতম দা এসেছিল, গৌতম ঘোষ এসেছিল, মানে রথী মহারথীরা সব আজকে এখানে এসেছিলেন, যারা এককালে এম্পার একটা বড় ব্যাপার ছিল সিনেমা ইন্ডাস্ট্রিতে। তারা এসে বলেছে, তাদেরও বক্তব্যগুলো আমরা শুনলাম। তাও চাইছে ইমিডিয়েট পরিবর্তন, কারণ আজকে 10 বছর ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। সুতরাং এটা একটা, এখন নতুন সরকারও এসেছে, আমরা ভালোভাবে যদি কাজ করি তাহলে নতুন সরকারও নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু ভাববেন, কিছু করবেন। কিন্তু আমাদের যদি করার ইচ্ছে থাকে তবেই তো তারা করবেন। সেই সব নিয়ে আমরা আলোচনা করে ঠিক করলাম যে 22 তারিখে আমরা সকলেই আসবো। আমরা ওনাকে হাত জোর করে রিকোয়েস্ট করবো যে মেম্বাররা যদি চাইছে না যেখানে আপনি তাহলে এখানে থাকবেন কেন, আপনি চলে যান। আপনার তো আর অনেকদিন ছিলেন, এবার নতুন কমিটি একটা তৈরি হোক। সেগুলো কি সব 22 তারিখেই হবে? সেটা 22 তারিখ, মানে 22 তারিখে যা পালাবদল, যদি পালাবদলের কথা বলতে পারছি না, কেউ তো আর সিট ছেড়ে দেয় না, কেউ রিজাইনও দেয় না। আমাদের মুখ্যমন্ত্রী, আজকে বাংলার মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত রিজাইনই দেয়। এও যে রিজাইন দেবে না, মানে দেবে না, সেটা তার উপরে ডিপেন্ড করছে। কিন্তু লফলি যেরকম আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লফলি উনি রিজাইন দেওয়া উচিত ছিল, প্রাক্তন হয়ে গেছিলেন, এও কিন্তু অ্যাকচুয়ালি প্রাক্তন হয়ে আছে ডিসেম্বরে, তার মানে ডিসেম্বরের 31 তারিখের পর থেকে, মানে মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ছাড়বে না। আজকে আপনারা লক্ষ্য করুন না কেন, আজকে এত বড় একটা মেম্বারদের মিটিং, 170 জন মেম্বার এসেছে। আজকে দেখুন, কোনো 2 জন সেক্রেটারির ভিতরে কেউ নেই, একটা ইসি মেম্বার নেই, উনি নিজে আসেননি। কেন এত ভয়? কিছু মেম্বারদের সামনে উনি এসে ফেস করলেন না কেন? তো করা উচিত ছিল। আমরা তো সবাই এখানে শিল্পী কলাকুশলী, আমরা তো কোনো ঝগড়া করতে আসিনি। আমরা আমাদের দাবিটা নিয়ে এসেছিলাম, যে 10 বছর ধরে দাবি করে আসছি, যেটা উনি শোনেননি, সেই দাবিটা করতে এসেছিলাম। এটি ছিল আজকে বিষয়বস্তু। এবং মেম্বারদের ভিতর থেকে যেগুলো সাব্যস্ত হয়েছে যে নো কনফিডেন্স আজকেই হয়ে গেছে, কারণ 230 জন মেম্বার টোটাল রেনুয়াল হয়েছে এই বছর। তার ভিতরে 170 জন মেম্বার এখানে আজকে উপস্থিত ছিল। তাহলে তারাই বলছে না, আমরা এই পুরোনো কমিটি আর চাইছি, নতুন একটা কমিটি তৈরি হোক। নতুন কমিটি যেভাবে ডিসিশন নেবে সেভাবে, আমরা তো ওরা বললেই তো আর আজকে হয়ে যায় না, কিন্তু আমরা তো নেই, প্রেজেন্ট নেই, না সেক্রেটারি আছে, না কেউ নেই, সব পালিয়ে গেছে। 22 তারিখে কি ওনাদের দেখা যাবে? 22 তারিখে যদি দেখা না হয় তখন একটা অন্যরকম ব্যবস্থা হবে, লফলি কোনো ব্যবস্থা হবে। আমরা বেআইনি কোনো কাজ করবো না, আমরা যা কিছু কাজ করবো আইনের মাধ্যমে কাজ করবো, এবং আমরা সুন্দরভাবে সুস্থ, কারণ শিল্পী একটা সৌন্দর্যের জায়গা, এখানে মারপিটের জায়গা বা এখানে ঝগড়ার জায়গা। প্রিয়া ম্যাডামের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই। আমার ঝগড়াটা হচ্ছে, আপনি যে একটা নিয়ে বসে আছে, সেখানে অনেক বড় বড় মহান লোক ছিল এখানে, সেই চেয়ারটা আপনি কলুষিত করছেন। এই চেয়ারে বসে থাকার আপনার কোনো যোগ্যতা নেই, আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি বাড়ি। এটাই হচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আপনারাও অনেক ব্যস্ত আছেন অনেক কিছু নিয়ে, যেগুলো শহরে চলছে, তার মধ্যেও যে আপনারা সবসময় মানিপালের সাথে থাকেন, আছেন, এবং আমাদের কোনো প্রোগ্রামে আপনারা স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেন। উই আর সার্টেনলি থ্যাঙ্কফুল টু ইউ। আজকের প্রোগ্রামটা আমরা এখানে শেষ করছি। আপনারা যদি ইন্ডিভিজুয়ালি আমাদের ডক্টরদের সাথে কথা বলতে চান, ডক্টররা অ্যাভেলেবল আছেন। আর অনুষ্ঠান শেষে রিকোয়েস্ট করবো, কাইন্ডলি জয়েন আস ফর দ্য লাঞ্চ, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন। উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ।
if you highlight on this point. হসপিটাল অনেক খালি কনসেশন করে আর ডাক্তার ফিস আমরা বেশি নিই না তো নর্মাল বিএমভি 1,10,20,000 মধ্যে হয়ে যায় আর যদি পেশেন্ট এক্সট্রা স্টে থাকলে 1.5 লাখ 2 লাখ হয়ে যেতে পারে 3 লাখ 4 লক্ষ হয়ে যেতে পারে এই জিনিসগুলো ঝামেলা হয় বিএমপি জেনারেল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা সাবসিডাইজড প্রসিডিউর আমরা ওখান থেকে হসপিটাল টাকা রোজগার করে না দিস ইজ জাস্ট ফর হেল্পিং দ্য পেশেন্ট অ্যাঞ্জিওপ্লাস্টি হলো পেসমেকার হলো হসপিটাল অলসো বিকজ অফ এক্সপার্টাইজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার দেয়ার ইজ আ ফিস বাট এখানে বিএমপি তো অল সাবসিডাইজড Thank you, thank you. এটার জন্য আগে থেকে কোনো লক্ষণ থাকে যে ধরুন কেউ বুঝতে পারলো যে আমার এই প্রবলেমটা আছে তারপর সে প্রেগন্যান্সি সে টেস্টে গেল এর কি কোনো আগে থেকে কোনো লক্ষণ বোঝা যায় যদি আপনার এজে সেম আপনার এজ ওরকম পেশেন্ট আপনার যেহেতু 4 কিলোমিটার হাঁটছে আপনি 2 কিলোমিটার হাঁটতে পারছেন না এটা প্রবলেম দিস ইজ দি আর্লিয়েস্ট সিমটম ইউ আর আনএবল টু কোপ উইথ ফ্রেন্ডস এন্ড কলিগস এন্ড পিয়ার গ্রুপস শর্টনেস অফ ব্রেথ শ্বাসকষ্ট হয়ে যাবে এটা হবে নাকি বসে বসে হয়ে গেছে আপনি যে 50 মিটার চললেন শ্বাসকষ্ট হয়ে গেল নর্মাল লোক হাঁটে যাচ্ছে 1 কিলোমিটার আপনি 50-100 মিটার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে দ্যাট ইজ দি আর্লিয়েস্ট সিমটম শর্টনেস অফ ব্রেথ অন এক্সারসাইজ অ্যাডিশনাল ভলিউমটাকে আপনি হ্যান্ডেল করতে পারছেন